নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছক নিয়েও। আর আরও একটা জিনিস বলে রাখি, এখানে যে জন্মছক অ্যানালাইসিস হয় সেটা হয় একদম বেসিক, সেটা কেবলমাত্র D1 চার্টের উপর বেস করে, এবং সেখানে ইনডেপথ সব কিছু ভালো করে দেখা সময় হয় না বা এই ছোটো ভিডিওর মধ্যে পসিবল হয় না, এবং দশা নিয়েও আলোচনা করা হয় না, অন্যান্য ডিভিশনাল চার্ট নিয়ে আলোচনা করা হয় না। ফলে যদি কেউ সিরিয়াস হন, এটা হচ্ছে কেবলমাত্র নিজের কৌতূহল মেটানোর জন্য, নিজের ব্যাপারে ওভারঅল একটা ওভারভিউ পাওয়ার জন্য, এইগুলোর জন্য ঠিক আছে। নিজের ভাগ্যের ব্যাপারে একটা সাম্যক ধারণার জন্যে যদি কেউ গভীরভাবে জানতে চান, তার জন্যে কিন্তু তার ডিটেলড অ্যানালিসিসের প্রয়োজন হবে। এবং কেউ যদি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান, পসিবল রেমেডিস করাতে চান, তার ডিটেল অ্যানালিসিসেরই সাহায্য নেওয়া উচিত। সেটা তিনি যে কোনো জ্যোতিষের কাছ থেকে নিতে পারেন। যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে আলোচনা করবেন, ডিটেল অ্যানালিসিস করাবেন আমাকে দিয়ে, তাহলে আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমার পার্সোনাল কনসালটেশনের ফিস হচ্ছে 501 টাকা। আরও একটা জিনিস বলে রাখি, যে এখন আমার একটু পার্সোনাল কনসালটেশন এবং আমি যে এটা তো আমার জীবিকা না, এটা আমার হবি। তো আমি যে জবটা করি সেখানে চাপ থাকার জন্য, এবং এখানেও এখন পেইড কাস্টমার বা আমার পরিচিতদের মধ্যে তাদের রেগুলার রিকোয়েস্ট থাকে, সেইগুলো করতে করতে আমি সময় এখন অনেকটা কম পাচ্ছি। ফলত ভিডিও আগের থেকে অনেক কম বানাতে পারছি সপ্তাহে। তো সেই জন্য হতে পারে যারা ফ্রি কনসালটেশন করাতে চান এই ইউটিউবের মাধ্যমে, তাদেরকে একটু ওয়েট করতে হবে। তো কমেন্ট করবেন, যদি সম্ভব না হয় একটা দুটো ভিডিওতে রেগুলার একটু কমেন্ট করতে থাকলে, আমার চোখে পড়লে আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দেবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে এই জন্মছকটা অ্যানালিসিস শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। এই যে জন্মছকটা, এটার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এনার নাম ইনি উল্লেখ করেনি, তো আমি এনার আইডিতে যে নামটা ছিল তার ইনিশিয়াল দিয়েছি RD। আর এনার জন্মের তারিখ হচ্ছে 26শে জুন 2006, 3:34 PM, আর বালুরঘাট। তাহলে যদি দেখছি আমরা জন্মছকটা, এখানে দেখতে পাচ্ছি প্রথম ঘরে লেখা আছে 8। 8 মানে বৃশ্চিক লগ্ন। প্রথম ঘরটায় লগ্ন বসে, সেই ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, তাই বৃশ্চিক লগ্ন। আর চন্দ্র যেখানে বসে সেটা হয় চন্দ্র রাশি বা রাশি, সেটা বসেছে 3 নম্বর রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির ঘরে, তাই এনার চন্দ্র রাশি হচ্ছে মিথুন। তো এনার বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। এবার বৃশ্চিক লগ্ন, আমরা লগ্ন চার্ট দেখছি, D1 চার্ট। এখানে লগ্নের গুরুত্ব সব থেকে বেশি। লগ্নপতির সঙ্গে বাকি গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং তারা যে যে ঘরের অধিপতি, সেই অনুযায়ী তারা ফল প্রদান করবে এই জন্মছকে। তো বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ এখানে মঙ্গল। প্রথম ঘর থেকে শুরু করছি আমরা। প্রথম ঘর ফাঁকা আছে। প্রথম ঘর হচ্ছে স্বয়ং কোনো ব্যক্তির পার্সোনালিটি, তার চরিত্র, তার কিছু ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, এগুলো বোঝা যায় প্রথম ঘর থেকে। তো সেই ঘরটি ফাঁকা আছে। বিপরীত থেকে এই মুহূর্তে কোনো দৃষ্টি চোখে পড়ছে না। ওকে ওকে না, তো এই ঘরটি নিয়ে বিশেষ কিছু আমি এই মুহূর্তে বলছি না, পরে চোখে পড়লে আমি বলছি। তারপর আসছি দ্বিতীয় ভাব যেখানে 9 লেখা আছে, সেখানে প্লুটো বসেছে। ইউরেনাস, নেপচুন, প্লুটোর কোনো গুরুত্ব নেই বৈদিক জ্যোতিষে, তো আমরা সেটা নিয়ে বিশেষ কিছু বলবো না। সরি। তো দ্বিতীয় ভাব হচ্ছে ধন, কুটুম, বাণীর ঘর। তো সেই ঘরে ফাঁকা, তবে বিপরীত থেকে দৃষ্টি আছে চন্দ্র এবং সূর্যের। তো সূর্য বিপরীতে থাকার জন্য, চন্দ্র যদিও কম্বাস্ট, সূর্যের যে দৃষ্টিটা এখানে পড়ছে বিপরীতভাবে, এর ফলে কি হচ্ছে না, এর ফলে এনার বাণীর মধ্যে একটু উগ্রতা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন বা কুটুম্বের দিক থেকেও ঠিক আছে, কিন্তু বাণীর মধ্যে একটা উগ্রতা, যেটা হয়তো লোকজন শুনতে পছন্দ করবে না বা একটু দাম্ভিক মনে হতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা। তো এটা গেল দ্বিতীয় ভাব। তারপরে আমরা আসছি তৃতীয় ভাবে। তৃতীয় ভাব যেখানে 10 লেখা আছে। তৃতীয় ভাব হচ্ছে বাধাবিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোটো ভাই বোনের ঘর। তো সেই ঘরটিতে নেপচুন, তো যেমন বললাম নেপচুনের কোনো ভ্যালু নেই, তো আমরা এখানে বিশেষ কিছু বলবো না। কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি আছে বিপরীত থেকে শনি, মঙ্গল এবং বুধের। তো শনি, মঙ্গল, বুধের দৃষ্টি, বিশেষ করে শনি দৃষ্টি স্বরাশিতে যখন পড়বে, এখান থেকে মঙ্গল তো নিচস্থ হয়েছে,
তবুও যে 3টে গ্রহ থাকার জন্যে এই জাতকের ছোট ভাই বোন থাকার সম্ভাবনা আছে। এছাড়া স্ট্রাগল প্রচণ্ড পরিমাণে থাকবে, কেন স্ট্রাগলের ঘরের মালিক সেই ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে সেই ঘরে বৃদ্ধি করবে, ফলে স্ট্রাগল বাধাবিঘ্ন এনার লেগেই থাকবে। এছাড়া ছোটো যাত্রাও লেগেই থাকবে। এটা গেল তৃতীয় ভাব। তারপর আমরা আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব যেখানে 11 লেখা আছে, চতুর্থ ভাবে ইউরেনাস, এরও কোনো ভ্যালু নেই। আর বিপরীত থেকে সরাসরি কোনো দৃষ্টি নেই, অন্যান্য কোনো তির্যক দৃষ্টি থাকতে পারে। তো বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই। চতুর্থ ভাব হচ্ছে ভূমিমাতা বাহনের ঘর, সেই ঘর নিয়েও খুব বিশেষ কিছু বলার এই মুহূর্তে নেই। তারপর আসছি আমরা পঞ্চম ভাব। পঞ্চম ভাব যেখানে রাহু বসে আছে। রাহু পঞ্চম ভাবে বসলে যেটা করায় পড়াশুনোর, এটা পঞ্চম ভাব হচ্ছে বিদ্যার্জনের ঘর, প্রেমের ঘর এবং সন্তানের ঘর। তো বিদ্যার্জনের দিক থেকে দেখা যায় যে অনেক সময় কোনো ক্ষেত্রে একটা গ্যাপ এসে যায়, কোনো পড়াশোনা করতে করতে কোনো একটা ক্লাসে ড্রপ হয়ে যাওয়া, কোনো শারীরিক অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, বা কোনো ক্লাসে ফেল করা, এইগুলো বোঝা যায় রাহু থাকার জন্য এখান থেকে। তো বাধা পায়, 1 বছর 2 বছর এরকম গ্যাপ হয়ে যায়, এটা দেখা যায়। এছাড়া প্রেমের ক্ষেত্রেও আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রেও ফেলিয়ার হওয়ার সম্ভাবনা, প্রেমজ সম্পর্ক তৈরি হলেও সেটা না টেকার সম্ভাবনা। আর কি সন্তানে অনেক ক্ষেত্রে ডিলে দেয়, কিন্তু পুত্র সন্তান হওয়ার যোগ তৈরি করে। আর আরেকটা জিনিস দেখা যায় যে এই ক্ষেত্রে রাহু থাকলে সাধারণত এনাদের নর্মাল প্রসেসের সন্তান হয় না, কিছু ক্ষেত্রে এনাদের টেকনোলজির সাহায্য নিতে হয়, অর্থাৎ মেডিকেল সায়েন্সের সাহায্য নিতে হয়, যেমন টেস্ট টিউব বেবি, IVF ইত্যাদি, যেগুলোর সাহায্য নিয়ে এনাদের বাচ্চা করতে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। এখন নক্ষত্র বিচার করতে হবে, অন্যান্য ব্যাপারে অন্যান্য ডিভিশনাল চার্টগুলো দেখতে হবে, সেগুলো দেখলে আরও ক্লিয়ার বোঝা যাবে। তো এখান থেকে আপাতত এইটাই ওভারভিউ পাওয়া যাচ্ছে। তারপর আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব যেখানে 1 লেখা আছে, সেইখানে কোনো গ্রহ বসেনি। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর, রিপুর ঘর, ষড়রিপুর ঘর। কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে বৃহস্পতি, সরাসরি বিপরীত দৃষ্টি আছে। তো এখান থেকে যদি বলতে হয় রোগ ঋণ শত্রু এইগুলোর দিক থেকেও বা ওভারঅল যদি বলা যায়, এই ঘরে বৃহস্পতির দৃষ্টি খুব পজিটিভ ফল দেবে না, কেন বৃহস্পতি নিজেও দ্বাদশভাবে বসে আছে, এবং তো তার ফলে এখানে মোরলেস ষষ্ঠ ভাব থেকে নেগেটিভ ফলই পাবেন এই সমস্ত রিলেটেড। আর আরেকটা জিনিস এখানে আমি দেখেছি, ষষ্ঠভাবে যাদের দৃষ্টি থাকে বৃহস্পতির, দ্বাদশ ভাব থেকে বিশেষ করে, তাদের ঋণ না নেওয়াই উচিত। ঋণ নিলে ঋণের পরিমাণে বৃদ্ধি এসে যায় এবং ঋণটা এক্সপ্যান্ড করে যায় এবং ঋণটা এমন পর্যায়ে চলে যায় যে পরে সেটা শোধ দিতে খুব সমস্যায় পড়তে হয়। তো এই জাতকের ঋণ থেকে একটু সাবধানে থাকা উচিত। তারপর আসছি সপ্তম ভাব। সপ্তম ভাব যেখানে 2 লেখা আছে, সপ্তম ভাবে বসে আছে শুক্র স্বরাশিতে। এখন শুক্র এই জন্মছকে মারক, কিন্তু স্বরাশিতে বসার জন্য এবং শুক্রের এটা অত্যন্ত কারক ভাব, সেই জন্য শুক্র এখানে অত্যন্ত ভালো ফল দেবে। ইনি বোধহয় জানতেও চেয়েছিলেন যে এনার বৈবাহিক জীবন কেমন হবে বা পার্টনার কেমন হবে। এনার প্রেমজ সম্পর্ক না টিকলেও বা সমস্যা থাকলেও বিয়ের সম্পর্ক অত্যন্ত ভালো হবে। বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। এবং শুক্রাচার্য এখানে থাকলে যেটা হয়, দাম্পত্যে মানে শুধুমাত্র প্ল্যাটোনিক নয়, অনেক সময় বৃহস্পতি থাকাও ভালো ভালো হয়, কিন্তু বৃহস্পতি থাকলে কী হয়, বিয়ে টিকে থাকে, সব ঠিক আছে, কিন্তু বিয়ের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যাটোনিক লাভটা বেড়ে যায়, সেখানে মেন্টাল ইমোশনাল ব্যাপারটা বেশি থাকে ফিজিক্যালের থেকে। কিন্তু শুক্র থাকলে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল দুটোই খুব ব্যালেন্সড হয়ে থাকে এবং খুব ভালোভাবে থাকে, যেটা দাম্পত্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো এই জন্য এদিক থেকে আমি বলবো যে শুক্র ওখানে থাকা অত্যন্ত ভালো, পার্টনারশিপের জন্য ভালো, বিয়ের জন্য ভালো, কোনো পার্টনারশিপে কোনো অপোজিট সেক্সের সঙ্গে, মানে ফিমেলের সঙ্গে যদি মেল হয় জাতক, তাহলে ফিমেলের সঙ্গে কাজ করলে সেগুলো ভালো হয়। তো ওভারঅল যদি বলা যায় 7th হাউস অত্যন্ত পজিটিভ। তবে এর যে দৃষ্টিটা লগ্নে পড়বে সেটা অতটা পজিটিভ হবে না, কেন যতই হোক শুক্র মারক এই জন্মছকে। তো সেই রিলেটেড কিছু শারীরিক অসুস্থতা ইত্যাদি এগুলো অল্প বিস্তর হতে পারে, কিন্তু 7th হাউস রিলেটেড সমস্ত পজিটিভ ফল পাওয়া যাবে। তারপর আসছি 8th হাউসে, অষ্টম ভাব, যেখানে সূর্য এবং চন্দ্র বসে আছে। অষ্টম ভাবে চন্দ্র বসা অত্যন্ত খারাপ, কেন অষ্টম ভাবে কালপুরুষের ছকেও অষ্টম ভাবে চন্দ্র, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র নিচস্থ হয়। আর এখানে যেটা অষ্টম ভাবে চন্দ্রের পজিশন পড়েছে সেটা মিথুন রাশিতে পড়েছে, কিন্তু চন্দ্র এখানে অষ্টম ভাবটা চন্দ্রের জন্য একদম শুভ নয়, কেন অষ্টম ভাবটা হচ্ছে কষ্টের ঘর, পীড়ার ঘর, মৃত্যুতুল্যের কষ্টের ঘর, অ্যাক্সিডেন্টের ঘর। তো এই সব রিলেটেড চন্দ্র এখানে ঠিক কমফোর্টেবল ফিল করে না, তো এখানে চন্দ্র মোস্টলি নেগেটিভ ফল প্রদান করে।
সঙ্গে সূর্যও চলে গেছে। তো এখানে আরেকটা জিনিস কী হয়েছে, চন্দ্র হয়ে গেছে কম্বাস্ট। তো চন্দ্র এখানে খারাপ হয়েও কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য তার মানে নেগেটিভ ফলটাও নিউট্রাল হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে একমাত্র এক্ষেত্রে আমরা চন্দ্রকে পাওয়ার দিতে পারি। যদি কম্বাস্ট না হতো চন্দ্র তাহলে আমরা পাওয়ার দিতাম না, কিন্তু এক্ষেত্রে চন্দ্রকে পাওয়ার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে জাতক পজিটিভ ফল পাবে। আর চন্দ্র অষ্টমভাবে কম্বাস্ট হয়ে যাওয়া কিছু ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বাড়িয়ে দেয়। আর যেহেতু এটা ডিপ রিসার্চের ঘর, খুব ডেপথে গিয়ে খুব ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা বা চেষ্টা এটা বাড়িয়ে দিতে পারে, কিন্তু জাতক একটু ভীরু প্রকৃতির হওয়ার সম্ভাবনা, সবসময় একটা ভয়ে ভয়ে থাকার টেন্ডেন্সি থাকার সম্ভাবনা বোঝা যাচ্ছে জাতকের। কেন মন, চন্দ্র হচ্ছে মন, আর মন কম্বাস্ট হয়ে গেলে মন ভীত থাকে, সন্ত্রস্ত থাকে, এরকম একটা বোঝা যায়, মেন্টাল অ্যাংজাইটি থাকে, সেটা বোঝা যায়। তো এটা গেলো অষ্টম ভাব। অষ্টম ভাব মোরলেস নেগেটিভই বলা চলে। সূর্য এখানে অষ্টমভাবে মোটেই খুব একটা ভালো ফল দেবে না, কেন কর্মপতি অষ্টমভাবে, কর্ম করার যে একটা ক্ষেত্র বা সমস্ত কিছুই সেই পজিটিভ জিনিসটা নেগেটিভের ঘরে চলে যাচ্ছে, তাই এটা অত্যন্ত ভালো ফল দিতে পারবে না কখনো। তারপর আমরা আসছি নবমভাবে। নবম ভাব যেখানে 4 লেখা আছে, সেখানে শনি আছে, মঙ্গল যিনি লগ্নপতি তিনি নিচস্থ হয়ে বসে আছেন, এবং বুধ বসে আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে পিতার সঙ্গে সম্পর্কে একটা কিন্তু বেশ বিচ্ছিন্নতা, বা পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ধর্মের প্রতিও একটু বিশ্বাস টালমাটাল হবে, কখনো কখনো ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলবে জাতক, এগুলো সম্ভাবনা বোঝা যাচ্ছে। কেন বুধ অত্যন্ত মারক এই জন্মছকে, সে নবমভাবে বসেছে, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করবে, ধর্মের সঙ্গে সম্পর্ক খারাপ, ভাগ্যের ব্যাপারেও খারাপ। আর শনি থাকার জন্য, শনি এখানে একটা সাম গ্রহ, তো নবমভাবে বসে পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে দেবে, ভাগ্যে ডিলে দেবে, কাজে ডিলে দেবে, এবং তৃতীয়ভাবে যে দৃষ্টিটা দিচ্ছে তার জন্যও বাধা বিঘ্ন এগুলো বাড়িয়ে দেবে, সেটা তো আছেই। সঙ্গে কি মঙ্গল থাকার জন্য, এবং মঙ্গল আবার নিচস্থ, লগ্নপতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য ভাগ্যে বোঝা যাচ্ছে ভাগ্যভাবকে অত্যন্ত খারাপ করছে। ওভারঅল তাহলে এই 3টে প্ল্যানেটের কনজাংশন ভাগ্যভাবটাকে খারাপ করছে, পিতার সঙ্গে সম্পর্কও খারাপ করছে, এবং ধর্মে আস্থা কমিয়ে দিচ্ছে, এইটা বোঝা যাচ্ছে। তো এখানে শনি একমাত্র যে সামগ্রহ হওয়ার জন্য এই জন্মছকে পজিটিভ ফল দেবে, কিন্তু একটু ডিলে করে দেবে, বাকি দুজন গ্রহ এখানে নেগেটিভ ফলই প্রদান করবে, ইভেন লগ্নপতি নিজেও, কেন নিচস্থ। তো এটা গেল নবম ভাব। এই রিলেটেড রেমেডিস করা উচিত, এতে পাথর দিয়ে কোনো কাজ হবে না, উল্টে হিতে বিপরীত হতে পারে, অন্যান্য রেমেডিস করা দরকার, তার জন্য আরও ডিটেলস আলোচনা করাও দরকার। তো এটা গেল নবম ভাব। নবম ভাব মোরলেস নেগেটিভ। তারপর সেই দশম ভাব। দশম ভাব যেখানে 5 লেখা আছে, তো দশম পতি অষ্টমে চলে গেছে, সেটা তো প্রথম থেকেই বললাম যে শুভ নয় কর্মভাবের জন্য অতটা, এবং এই ঘরে আপাতত কোনো গ্রহের দৃষ্টি সরাসরি বিপরীত থেকে নেই, তো এই নিয়ে বিশেষ কিছু বলার নেই কর্মভাব নিয়ে। তারপর আসছি আমরা একাদশ ভাব। একাদশ ভাব যেখানে 6 লেখা আছে, সেখানে কেতু বসে আছে। কেতু একাদশভাবে ছোটোখাটো রোগ ভোগ দিতে পারে, কেন একাদশ ভাব হচ্ছে ছোটো রোগ ভোগের ঘর, বড় ভাই বোনের ঘর, লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর। তো এইখানে যেহেতু বুধের রাশিতে ভালোভাবে বসে আছে, সেই জন্যে কেতু এখানে বসে কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল দেবে। যেমন কিছু লাভ বা ইচ্ছাপূর্তির দিক থেকে সহায়ক হবে, কেন এই ঘরটা হচ্ছে লাভ বা ইচ্ছাপূর্তির ঘর, সঙ্গে ছোটোখাটো রোগভোগের ঘর, তো ছোটোখাটো রোগভোগও কেতু দেবে এখানে। এছাড়া বড় ভাই বোনের ঘর, তো সেখানে কেতু বড় ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি ঘটাতে পারে। তো এটা গেল একাদশ ভাব। তারপর হচ্ছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব যেখানে বৃহস্পতি বসে আছে আর তুলা রাশি ঘরে বসে আছে। তো বৃহস্পতি দ্বাদশভাবে, যেহেতু বৃহস্পতি খুব স্পিরিচুয়াল একটা প্ল্যানেট, আর দ্বাদশ ভাবটা হচ্ছে মুক্তির ঘর, মুক্তির ঘর, আর দ্বাদশ ভাব হচ্ছে রেলযাত্রার ঘর, নির্বাসনের ঘর, দূরে সেটেলমেন্টের ঘর ইত্যাদি। তো বৃহস্পতি এখানে দ্বাদশভাবে থাকা ভৌতিক দিক থেকে শুভ নয়, কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকে ভালো, যে স্পিরিচুয়াল হবে জাতক, এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে জাতক জীবনটাকে ব্যালেন্স করতে পারবে। ধর্মে আমি যেটা বলছিলাম নবম ভাব আলোচনা করার সময়, ধর্মে হয়তো আস্থা হারাবে সময় সময়, কিন্তু শেষ পর্যন্ত এবং জীবনের শেষ দিকে, শেষ পর্যায়ে, কারণ দ্বাদশ ভাব হচ্ছে শেষ ঘর, এবং এই ঘর দিয়ে এই যেমন পুরো ছকটা শেষ হয়, তেমনি জীবনের অন্তিম কালটাও বোঝা যায়। তো সেইখান থেকে বোঝা যায় যে জীবনের অন্তিম পর্যায়ে যত কারো স্পিরিচুয়াল হবে, এবং স্পিরিচুয়ালিটির দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে পজিটিভ ফল পাবে, এবং মুক্তির পথে, মুখ্যের পথে এগিয়ে যেতে সাহায্য হবে জাতকের।
এটা দিয়ে এই ভাবটা বোঝা যাচ্ছে, কিন্তু ভৌতিক দিক থেকে কিন্তু কোনো পজিটিভ ফল হচ্ছে না সেই দিক থেকে বিচার করলে। আর দ্বিতীয় পতি দ্বাদশভাবে চলে আসা সেটাও খারাপ। কেন? দ্বিতীয় ভাব হচ্ছে ধনকুটুম মানির ঘর, সেটা যখন দ্বাদশভাবে চলে যায়, ব্যয়ের ঘরে চলে যায়, তো বোঝা যাচ্ছে ধনভাবের জন্য ভালো নয়, ধনভাবের জন্য খারাপ। টাকা পয়সা সহজে জমবে না বা খরচ হয়ে যাবে, ব্যয় হতে থাকবে ইত্যাদি। তো ভাবলাম আমাদের জন্মছকটা অ্যানালিসিস করা কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।